নমস্কার, এডুকেশন গ্রাউন্ড বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল। আশা করছি সকলেই ভালো রয়েছে। তো আজকে যে বিষয়টি নিয়ে মূলত আপনাদের সাথে আলোচনা করব, যে কলকাতা হাইকোর্টের দ্বারা তৈরি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, তারা কিন্তু কলকাতা হাইকোর্টে তাদের রিপোর্টকে পেশ করলো। তো কি এই রিপোর্ট ছিল, মূলত আজকের ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। এই রিপোর্টে কি কি উঠে এসেছে সমস্তটাই আলোচনা করব, এবং কি কারণে এই কমিটিকে গঠন করা হয়েছিল। তো আমরা সকলেই জানি, এপ্রিল মাসে অর্থাৎ 5ই এপ্রিল আমাদের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর দ্বারা কিন্তু একটি অ্যামেন্ডমেন্ট বিল পাশ করানো হয়েছে, অর্থাৎ ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025-কে পাশ করানো হয়েছে। হ্যাঁ, সেটা অবশ্যই লোকসভা এবং রাজ্যসভার দ্বারা পাশ হয়ে তারপরে কিন্তু লোকসভায় পাশ হয়েছে প্রথমে, তারপরে রাজ্যসভায় পাশ হওয়ার পরে তারপরে কিন্তু প্রেসিডেন্টের কাছে এসেছে, এবং প্রেসিডেন্টের সিগনেচার ছাড়া কিন্তু কোনো বিলই আইনে পরিণত হয় না এবং সেটা লাগুও হয় না। তো সেটা 5ই এপ্রিল 2025 তারিখে 3 তারিখ এবং 4 তারিখের পর রাজ্যসভা এবং লোকসভায় পাশ হয়ে যাওয়ার পর 5ই এপ্রিল রাষ্ট্রপতির কাছে আসে, এবং রাষ্ট্রপতি কিন্তু সেটাকে বিচার করে, এবং তারপরে কিন্তু তিনি মনে করেন যে এটাকে হ্যাঁ আইনে পরিণত করা যেতে পারে, এবং তারপরে তার সিগনেচার সেটাতে, অর্থাৎ তিনি সিলমোহর দেন এই আইনের প্রতি, আইনের ওপর। তো স্বাভাবিকভাবে 8ই এপ্রিল তারিখ থেকে সেটা কার্যকরীও হয়। কিন্তু দেখা গেছে যে দেশের ভেতরে এটাকে কিন্তু সঠিকভাবে মানুষের সামনে প্রেজেন্ট করা হয়নি। দেখা গেছে যেসব রাজ্যে কেন্দ্র সরকারের দল, শাসক দল নেই, অর্থাৎ সেখানে অন্য দল কাজ করে, অন্য দলের শাসন চলছে, সেখানে কিন্তু সেখানকার ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট মেইনলি হচ্ছে সেই যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ওয়াকফ বোর্ড, সেটা মুসলিমদের উপরে ডিপেন্ডেন্ট ছিল এতদিন পর্যন্ত, কিন্তু এখানে একাধিক পরিবর্তন করা হয়েছে, এবং সেখানে কিন্তু তাদেরকে ভুল কিছু বোঝানো হয়েছে, এবং সেই ভুল বোঝানোর কারণেই কিন্তু এবং বিভিন্ন মিস ইনফরমেশন দেওয়ার কারণেই কিন্তু সেখানকার কিছু কিছু এলাকার জনগণ কিন্তু ভায়োলেন্স করতে দেখা গিয়েছে তাদেরকে। এবং দেখা গেছে আমাদের পশ্চিমবঙ্গের ভেতরেও এরকম ভায়োলেন্স হয়েছে মুর্শিদাবাদে, এবং মুর্শিদাবাদে হিন্দুদের বাড়ি দেখে দেখে কিন্তু একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। দেখা গেছে হরগোবিন্দ দাস এবং তার পুত্র চন্দন দাসকে কুড়োল দিয়ে কুপিয়ে খুন করতে, তাদের বাড়ি থেকে বের করে নিয়ে তাদেরকে কুড়োল দিয়ে কুপিয়ে খুন করতে, এবং ইজাজ মমিন নামে একজন ব্যক্তি, যিনি কিনা গুলিতে বিদ্ধ হয়ে মারা গেছেন, এবং সেখানকার জনগণ বলছে যে পুলিশের দ্বারা ফায়ার করা হয়েছিল, সেই কারণে তিনি মারা গেছেন, যদিও এটা কোনো পরিষ্কার প্রমাণ বা পুষ্টি হয়নি। কেননা রিপোর্টে তো, এই যে রিপোর্ট এসেছে সেই রিপোর্টে বলা হচ্ছে যে সেখানে যখন দাঙ্গা চলছিল সেই সময় কোন রকম পুলিশকে বারংবার আসতে বলা হলেও কোনো রকম কিন্তু পুলিশকে দেখা যায়নি। সেই রকম দাঙ্গা চলাকালীন সময়ে বারংবার সেখানকার স্থানীয় লোকেদের দ্বারা বলা হলেও তারা কিন্তু আসেনি। আবার এই দাঙ্গাটা চালানো হয়েছে স্থানীয় লোকেদের দ্বারাই, কট্টরবাদী মুসলিম যারা রয়েছেন তাদের দ্বারাই কিন্তু বলা হচ্ছে যে প্রি প্ল্যান্ড, এটা পরিকল্পিত ছিল। এবং কি কারণে বলা হচ্ছে যে এটা পরিকল্পিত ছিল আমরা শেষের দিকে কিন্তু বলবো। তো দেখুন, এটা অনেকেই বলছে যে এটা পরিকল্পিত ছিল না, জনতারা আন্দোলন করছিল এই ওয়াকফ বিলের এগেনস্টে, এবং তার পরবর্তীতে কিন্তু সেটা আচমকাই একটা হিংস্রতার রূপ নেয়, এবং পরবর্তী সময় এরকম পরিস্থিতির সৃষ্টি হয়। কিন্তু যেরকম সিনারিও উঠে এসেছে তারপরে কিন্তু এটা কখনোই বলা যায় না যে এটা হঠাৎ ঘটেছে, এটা যে প্রি প্ল্যান ছিল, এবং এটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে এই রিপোর্টে। এবং এই যে বলা হচ্ছে যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025 এটা লাগু করা হয়েছে, এটা কিন্তু অ্যাক্ট পূর্বের থেকেই ছিল, অর্থাৎ 1954 থেকেই এই অ্যাক্ট কিন্তু লাগু ছিল। হ্যাঁ, এর মধ্যে কিছু চেঞ্জ এসেছে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, অর্থাৎ 1954 সালে এই অ্যাক্ট ছিল, তার পূর্বে ব্রিটিশ আমল থেকে অর্থাৎ 1913 সাল থেকে এই ওয়াকফ বোর্ড, তো সেই সময় হয়তো ওয়াকফ বোর্ড ছিল না, কিন্তু ওয়াকফ আইন ছিল, সেটা পরবর্তীতে ওয়াকফ অ্যাক্টে পরিণত হয়েছিল 1954, এবং তার পরবর্তীতে আবারও অ্যামেন্ডমেন্ট করা হয়েছে 1998 হয়েছিল, এবং এখন বর্তমানে 2025-এ আবারও অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। তো কোথাও তাদেরকে মিস ইনফরমেন্ট করা হয়েছে, এবং সঠিক ইনফরমেশনটা তাদেরকে দেওয়া হয়নি। এই নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় আন্দোলন দেখা গেছে, এবং মুর্শিদাবাদে দেখা গেছে কঠোর হিন্দুদের ওপর কঠোর ভাবমূর্তি দেখানো, এবং সেই কট্টরবাদী মুসলিমরা কিন্তু তাদের হিন্দুদের বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে। দেখা গেছে মুর্শিদাবাদের থেকে নদী পার হয়ে তারা কিন্তু মালদাতেও সেফ জোনে আসার চেষ্টা করেছে একাধিক ফ্যামিলি, পরিবার। তো এই যে হাইকোর্ট তারা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করেছে, কি কারণে করেছে? কেননা শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এখানে কোন সঠিক পরিস্থিতি, মানে পরবর্তীতে সঠিক সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসে গিয়েছে, এরকমটা কিছুই হয় না, স্বাভাবিক পরিস্থিতি হয়ে গিয়েছে, কোন রকম হিংস্রতা ওইভাবে হয়নি।
বারংবার কিন্তু একটা কভার আপ করার চেষ্টা করেছে এবং পুলিশদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল এবং সবকিছুই কিন্তু এই রিপোর্টে ফুটে উঠেছে। তো চলুন কথা না বাড়িয়ে যাওয়া যাক। মুর্শিদাবাদে ভায়োলেন্স, সেখানে পুলিশ কোন রকম রেসপন্ডই করেনি, তৃণমূল লিডাররা সেখানে প্রেজেন্ট ছিল ভায়োলেন্স চলাকালীন। ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে কিন্তু এটাই উঠে আসছে। তো শাসক দলের নেতারা এইভাবে অ্যাক্টিভলি সেখানে জয়েন ছিল। এখানে কিন্তু একটা বিশাল প্রশ্ন এসে যাচ্ছে শাসক দলকে নিয়েও। তারা কেন তাহলে শাসক দল তাহলে জানতো কেন তাহলে সেই দলের থেকে তার এই কর্মীদেরকে এখনো পর্যন্ত ছাঁটাই করা হয়নি? কি তারা পুলিশ কি তাদেরকে ধরেছে? এটাও কিন্তু প্রশ্ন এসে যাচ্ছে। বলেছে যে পুলিশ একাধিক ব্যক্তিকে ধরেছে আন্দোলন এই বিদ্রোহ চালানোর পরে, এরকম হিংস্রতা চালানোর পরে, কিন্তু তাদের মধ্যে যে এই লিডাররা কি আছে? কলকাতা হাইকোর্ট ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি রিপোর্ট রিভিলস local Trinamool Congress councillor and MLA presence in মুর্শিদাবাদ কমিউনাল ভায়োলেন্স সাইট। তো যে কমিউনাল ভায়োলেন্স সাইটে সেই স্থানে কিন্তু লোকাল লিডাররা ছিলেন, এমএলএ এবং পৌরসভার ক্যান্ডিডেট। একটি 3 সদস্যের ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছিল কলকাতা হাইকোর্টের দ্বারা এবং তারা কিন্তু এই কমিউনাল ভায়োলেন্স যেটা মুর্শিদাবাদে হয়েছিল সেটা নিয়ে এসেছে এবং হাইকোর্টে পেশ করেছে। দ্য প্রেজেন্স অফ লোকাল তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর এবং এমএলএ কিন্তু সেখানে উপস্থিত ছিল যখন কিনা এই কমিউনাল ভায়োলেন্স চলছিল। এবং এই রিপোর্ট যেটা নির্ভর করে রয়েছে অন দি টেস্টিমনি অফ ভিকটিমস অলসো পয়েন্টেড আউট দ্যাট দি ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিড নট রেসপন্ড টু দি কলস ফ্রম দি লোকালস ডিউরিং দি ভায়োলেন্স। তো এই ভায়োলেন্স চলাকালীন যে স্থানীয় নেতারা উপস্থিত ছিল এবং এই সবকিছুই কিন্তু সেখানকার লোকাল যে লোক রয়েছে তাদের এবং যারা ভিকটিম, যারা এই আক্রমণের শিকার, তাদের দ্বারাই কিন্তু উঠে এসেছে। এবং বলা হচ্ছে যে পুলিশটাকে সেই সময় কখনো কোনো রেসপন্ডই করেনি এবং বারংবার ডাকা সত্ত্বেও কিন্তু আসেনি। ঠিক আছে, ভায়োলেন্স চলাকালীন তো পুলিশরা কোথাও জানতো এবং পুলিশদেরকে ইনফর্ম করে দেওয়া হয়েছিল, এমনটা কিন্তু এই বক্তব্যের মাধ্যমে বোঝা যাচ্ছে যে তারা আসেনি। বিচারপতি সৌমেন সেন, বিচারপতি রাজা বসু চৌধুরী ডিভিশন বেঞ্চ 3 সদস্যের এই কমিটি গঠন করেছিলেন। এই কমিটিতে ছিলেন জাতীয় মানবাধিকার কমিশন রেজিস্ট্রার যোগিন্দর সিং, সদস্য সচিব পশ্চিমবঙ্গ আইন পরিষেবা কর্তৃপক্ষ সত্য অর্ণব ঘোষাল এবং নিবন্ধক পশ্চিমবঙ্গ বিচার বিভাগীয় পরিষেবা নিবন্ধক সৌগত চক্রবর্তী। দলটি সহিংসতা কবলিত এলাকা পরিদর্শন করতে ভুক্তভোগীদের সাথে কথা বলেছিলেন এবং 2025 সালের 27 এপ্রিল তারিখের প্রতিবেদনটি এই সপ্তাহের শুরুতে বেঞ্চের সামনে জমা দেওয়া হয়েছিল। ভুক্তভোগীর এক সাক্ষ্যে জানা গেছে যে শামশেরগঞ্জ, হিজলতলা, শিউলিতলা এই সমস্ত এলাকার এবং ডিগ্রির বাসিন্দারা তারা মুখ ঢেকে এসেছিলেন। তাহলে আপনারা বুঝতে পারছেন যে যদি এটা প্রি প্ল্যান না হতো তাহলে তারা কেন মুখ ঢেকে আসতো। এখানে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে এটা প্রি প্ল্যানই ছিল, যে তারা মুখ ঢেকে এসেছিলেন। স্থানীয় কাউন্সিলর মেহবুব আলম 11 এপ্রিল 2025 তারিখে দুর্বৃত্তদের সাথে এসেছিলেন যারা আক্রমণ চালিয়েছিলেন। শুক্রবার বিধায়কও উপস্থিত ছিলেন, তিনি ভাঙচুর দেখে চলে যান, কিন্তু 12 এপ্রিলও সহিংসতা অব্যাহত ছিল। অর্থাৎ ভাঙচুর দেখে সেখানকার বিধায়ক চলে যাওয়ার পরও 11 তারিখে চলে যাওয়ার পরও শুক্রবার দিন তারপরে কিন্তু 12 তারিখ অব্যাহত ছিল সেই সহিংসতা। 2025 শনিবার দিন 12 এপ্রিল সহিংসতা অব্যাহত ছিল, অর্থাৎ সেটা ছিল 2025 12 এপ্রিল শনিবার। আমিরুল ইসলাম নামে একজন ব্যক্তি গ্রামে ফিরে এসে দেখেন কোন কোন বাড়িতে আক্রমণ করা হয়নি এবং তারপর দুর্বৃত্তরা এসে সেই বাড়িগুলোতে আগুন ধরিয়ে দেয়। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিতে এটা কিন্তু প্রতিবেদনে বলা হচ্ছে। অর্থাৎ যেদিন আক্রমণ করা হয়েছিল সেদিন তো আক্রমণ করাই হয়েছে, তারপরে দেখা গেছে যে একজন ব্যক্তি যার নাম আমিরুল ইসলাম তিনি আসেন গ্রামে, এসে দেখেন যে কোন কোন হিন্দু বাড়ি পুরা হয়নি, কোন কোন বাড়িতে আগুন ধরানো হয়নি এবং যাদের লক্ষ্য ছিল আরো ক্ষয়ক্ষতি করানো তারা কিন্তু পরের দিন এসে আবারও আগুন ধরিয়ে দেয় সেই বাড়িগুলোতে। তো বোঝা যাচ্ছে যে এটা প্ল্যান ছিল। কমিটির সদস্যরা মুর্শিদাবাদের বেদবোনা এবং শামশেরগড় এলাকা পরিদর্শন করেন এবং যেখানে 11 এবং 12 এপ্রিল সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়েছিল এবং সেই সহিংসতায় 3 জনের মৃত্যু হয় এবং শত শত মানুষ গৃহহীন হয়ে পড়ে। 3 জনের মৃত্যুর মধ্যে আমি বললাম যে একজন হরগোবিন্দ দাস এবং তার পুত্র চন্দন দাস এবং
একজন ইজাজ মমিন, যাকে বলা হচ্ছে যিনি পুলিশের গুলিতে মারা গেছেন। কিন্তু এই রিপোর্টে যেহেতু বলা হচ্ছে যে সেই সময় দাঙ্গা চলাকালীন কোন রকম পুলিশই উপস্থিত ছিল না, তাহলে কিন্তু এখানে প্রশ্ন উঠে যাচ্ছে যে পুলিশ তাহলে কিভাবে পুলিশের গুলিতে তিনি মারা গেলেন। অর্থাৎ সেখানে বোঝা যাচ্ছে যে তারা দাঙ্গা করতে এসেছিল এবং তাদের গুলিতেই তাদের লোক মারা গিয়েছে। এটা কিন্তু প্রায় পরিষ্কার হয়ে আসছে, যদিও এটা এখানে রিপোর্টে কোনো বলা নেই, কিন্তু রিপোর্টের ভিত্তিতে আমি বলছি যে সেটা হয়তো বা তাদেরই আক্রমণ করা হয়েছে, তাদের আক্রমণে গুলিতেই তাদের যারা আক্রমণ চালাচ্ছিল তাদের গুলিতে হয়তো এই ইজাজ মমিন মারা গিয়েছে। এটা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, আমারও কিন্তু ক্লিয়ার নয়। তো সহিংসতার পর পশ্চিমবঙ্গ পুলিশ একাধিক এফআইআর দায়ের করেছে এবং 300 জনেরও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে। তো পরবর্তীতে দাঙ্গা চলাকালীন যা ক্ষয়ক্ষতি হয়ে গেছে, তার পরবর্তী সময় 300 জনেরও বেশি লোকের বিরুদ্ধে এফআইআর করে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। বিজেপি রাজ্যসভার সাংসদ সুধাংশু ত্রিবেদী দিল্লিতে একটি সংবাদ সম্মেলন করে তৃণমূলের দাঙ্গার পরিকল্পনার জন্য অভিযুক্ত করেছেন, তৃণমূলকে করেছেন আর কি। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এটিকে একটি প্রচারণা হিসাবে বর্ণনা করেছেন। মুর্শিদাবাদের ঘটনা নিয়ে বিজেপি রাজনৈতিক প্রচারণা, উস্কানিমূলক এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত, তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেছেন। তো ইনি হচ্ছেন বিশাল বড় নেতা, মুখপাত্র তৃণমূলের। তো এই হচ্ছে ব্যাপার। এরপরেও এই রিপোর্ট পেশ করার পরেও দেখা যাচ্ছে যে বিজেপি রাজ্যসভা সুধাংশু ত্রিবেদী বলেছেন যে তৃণমূলরা দাঙ্গার পরিকল্পনা করেছিল এবং তাদেরকে অভিযুক্ত করেছে। আবার তৃণমূলের যে মুখপাত্র কুণাল ঘোষ তিনি আবার বলেছেন যে বিজেপিরা মুর্শিদাবাদের ঘটনা নিয়ে বিজেপিরা রাজনৈতিক প্রচারণা ছিল, উস্কানিমূলক এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। তো একজন আরেকজনের ঘাড়ে দোষ দিচ্ছেন। তো প্রতিবেদনে দাবি করা হয়েছে যে বেতবোনা গ্রামে 113টি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশের ভূমিকার প্রতি তো প্রশ্ন রয়েছে। একটি কমিটি একজন ভুক্তভোগীর উদ্ধৃতি দিয়ে বলেছেন, কমিটি একজন ভুক্তভোগী যিনি ভিকটিম তার উদ্ধৃতি দিয়ে বলেছেন যে পশ্চিমবঙ্গ পুলিশ কোনো সাড়াই দেয়নি সেই মুহূর্তে। পরবর্তীতে অনেক পরেই পুলিশ এসেছে। বেতবোনার গ্রামবাসীরা শুক্রবার বিকাল 4টে এবং শনিবার বিকাল 4টে ফোন করেছিল, কিন্তু পুলিশ ফোন ধরেইনি। তাহলে বোঝা যাচ্ছে যে কি রকম তাদের পরিকল্পনা ছিল, তারা ফোনই ধরেনি। তো বিশাল কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, ঠিক আছে। তো এই ছিল বিষয়। এবং যারা পালিয়ে গিয়েছিল নিজেদের জীবনকে বাঁচাতে, বিশেষ করে যারা মহিলা ছিলেন, তাদের বাচ্চারা ছিলেন, তাদেরকে নিয়ে যারা ফ্যামিলি চলিয়ে নদী পার হয়ে মালদায় পৌঁছে গিয়েছিল, এবং তাদেরকেও কিন্তু বলা হচ্ছিল যে পুলিশের তরফ থেকে জোরপূর্বকই প্রায় সেখানে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল এবং পুলিশের তরফ থেকে বলা হচ্ছিল যে আপনারা যারা আসেনি তখনও ফেরেনি তাদেরকে বলা হচ্ছিল আপনারা আসুন নিশ্চিন্তে, এখানে এখন সব বিপদ কেটে গিয়েছে। কিন্তু সেখানে দেখা গেছে যে একাধিক বাড়ি এমন পরিস্থিতি তাদেরকে করা হয়েছিল, বাড়ি প্রায় ধ্বংসাবশেষ এবং বাড়ির ন্যূনতম অংশটুকু কিন্তু বাকি ছিল না। দলিল থেকে শুরু করে যাবতীয় ডকুমেন্ট, যাবতীয় যা তথ্য ছিল, ডকুমেন্ট ছিল, সবকিছু কিন্তু পুড়িয়ে ফেলা হয়েছিল। তো বিশাল বড় একটা কিন্তু সত্যতা সামনে চলে আসছে যে কোথায় প্রশাসন, কোথায় রাজ্য সরকার। রাজ্য সরকার কেন এই বিষয় নিয়ে, তার দলের লোক যেহেতু অ্যাক্টিভলি সেখানে যুক্ত ছিল, এই রিপোর্টে উঠে আসছে, কেন তার দলের লোকের বিরুদ্ধে কেন এই কঠোর স্টেপ নেওয়া হচ্ছে না। এখানে পরিষ্কারই উঠে আসছে যে হিন্দুদের বাড়িকে বেছে বেছে পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং হিন্দু লোকেদেরকেও মারার চেষ্টা করা হয়েছিল, যেখানে দুজনকে কুড়ুল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। তো দেখুন, পাপ তো বাপকেও ছাড়ে না, এটা কিন্তু সবাই জানে। 34 বছরের শাসনকালের যদি উৎখাত এই সরকার করে থাকে, তো এই সরকারের যদি এরা ভাবে যে তারাই থেকে যাবে চিরকাল, এটাও কিন্তু ভুল। তার জন্য মুখ্যমন্ত্রীর কাছে নিবেদন বা আবেদন বলতে পারেন যে তিনি এই বিষয়ে মুখ খুলুন, যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের বাসস্থানের ব্যবস্থা যেন সরকারের পক্ষ থেকে নেওয়া হয় কোনো কন্ডিশন ছাড়া। এবং যারা আক্রমণ করেছে সেখানে এই যে 300 কতজন বলছে, হ্যাঁ 300 জনের উপর অ্যারেস্ট করা হয়েছে, সেখানে শুধু 300 জন নয়, তারও বেশি থাকলে পরে তাদেরকেও খুঁজে বের করা হোক, তাদেরকে পুলিশের আওতায় নিয়ে আসা হোক এবং পুলিশদেরও অ্যাক্টিভলি কাজ করতে হবে। কেন পুলিশের সাধারণ মানুষের পাশে থাকবে না? তো কোথাও যেন পুলিশ ও সরকারের উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট, সরকারের কথা ছাড়া চলছে না। সেখানে দেখা গেছে কিছু নিরীহ মানুষের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, সেটা কিন্তু রিপোর্টে বলা হচ্ছে, আমি আমার মুখ থেকে বানানো কথা বলছি না।
বিভিন্ন সংবাদ মাধ্যমে এটা ঘুরে বেড়াচ্ছে। তো কি করছে সরকার? অবশ্যই এই রকম ইনসিডেন্ট যেন পরবর্তী সময় না হয়, এবং কেন্দ্র সরকারকেও বলবো, আপনারা যখনই কোনো বিল পাস করছেন, কোনো বিলকে অ্যামেন্ড করছেন, সেইগুলোকে আমার দাবি সাধারণ পর্যায়ে গ্রাউন্ড লেভেলে মানুষদের কাছে পৌঁছে দিন। তাদেরকে বোঝানোর জন্য দরকার হলে সরকারের তরফ থেকে কমিটি গঠন করুন, যেন তারা সঠিকভাবে প্রত্যেকটি ভাষায় সেগুলোকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে যেন ছাপিয়ে দেওয়া হয় এবং ফ্লেক্স তৈরি করা হয়, এবং মোড়ে মোড়ে যেন সেটাকে ফ্লেক্স করা হয়, যাতে করে সাধারণ মানুষ সেটাকে পড়ে জানতে পারে আসলে সেই অ্যামেন্ডমেন্ট বিলে কি রয়েছে, কোথাও কি তাদেরকে বঞ্চিত করা হচ্ছে, তারা পড়ে যাতে সেটা বোঝে। কোনো মৌলানা যেন তাদেরকে না বোঝায়, কোনো কট্টরবাদী সংস্থা যেন তাদেরকে না বোঝায়, তাদেরকে ব্রেন ওয়াশ না করে, এবং তাদেরকে নিয়ে যেন ভোটের রাজনীতি না খেলতে পারে। সেটা সরকারের কিন্তু দায়িত্ব। এর পূর্বেও দেখা গিয়েছে যে কৃষি বিল নিয়ে কোথাও মিস ইনফরমেশন দেওয়া হয়েছে, এবং পরবর্তী সময় কেন্দ্র সরকারকে সেই কৃষি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেটাকে কিন্তু সরিয়ে নিতে হয়েছে। এরকম কোনটা যেন না হয় যে কোনো বিলকে কার্যকরী করার পর, অ্যাক্ট হয়ে যাওয়ার পর আবারও সেটাকে তুলে নিতে হয়। তো এটাই আবেদন থাকবে কেন্দ্র সরকারের কাছেও, যে তাদের নেতারা কি করছেন, তাদের গ্রাউন্ড লেভেলের নেতারা যেন এই জিনিসগুলোকে ছড়ায়। সোশ্যাল মিডিয়াতে দরকার হলে এক্সট্রা ব্যয় হবে, এবং সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পেজের মধ্যে বিভিন্ন যে ইনফ্লুয়েন্সাররা রয়েছেন তাদের মাধ্যমে করানো হোক, যাতে তাদেরকেও কিছু অর্থ দিয়ে দেওয়া হোক। তাতে করে কি হবে, তারাও সেই ইনফরমেশন দেওয়া থেকে ইনকাম করতে পারছে, এবং সেই ইনফরমেশনটা সাধারণ লোকের কাছে চলে যাচ্ছে। এখন গ্রাম থেকে গ্রাম্য এলাকাতেও স্মার্টফোন রয়েছে, বাড়িতে অন্তত পক্ষে একটা করে। যদি তারা সেই ইনফরমেশনটা সঠিক জানতে পারে, বুঝতে পারে, তাহলে কিন্তু এই জিনিসগুলো হবে না। হ্যাঁ, অবশ্যই যাদের দাঙ্গাবাজি করার, তাদের উদ্দেশ্য দাঙ্গা লাগানো, দাঙ্গা করাবেই তারা, তাদেরকে যতই বোঝানো হোক, কিন্তু তবুও সরকারের পক্ষ থেকে সাধারণ লোকের কাছে এটাকে অ্যাওয়্যার করানো প্রয়োজন রয়েছে, এবং যাতে তাদের পরবর্তীতে তারা বলতে পারে যে এই দেখুন, আমরা সবার সামনে এটা ট্রান্সপারেন্ট রেখেছি, কোনোটাই মন গড়া কাহিনী ছিল না, কথা ছিল না। তো আইনকে কিভাবে কতটা চেঞ্জ করা হয়েছে, কি করেছে, সামনে নিয়ে আসা উচিত সাধারণ মানুষের সামনে। তো এই ছিল বিষয়। তো এই যে আক্রমণ, ধর্মভিত্তিক, ধর্মের একটা নির্দিষ্ট ধর্মের লোক একটা নির্দিষ্ট ধর্মের লোকের উপর আক্রমণ করছে, এটা কিন্তু কখনোই কাম্য নয়। ঠিক আছে? তো আমরা যদি দেশের ভেতরের লোকের সাথে এরকম করি, অবশ্যই বর্তমান সময়ে ভারত সরকার একটা কঠোর পদক্ষেপ নিয়েছে। পাকিস্তানের লোকদের তো ভারত ছাড়া করেছে, এবং পরবর্তী সময়ে এই যে ভারতের ভেতর থেকে জাসুসি যারা করছে, ভারতের খেয়ে পাকিস্তানের হয়ে জাসুসি বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করছে, এবং গোয়েন্দাগিরিও করছে, বিভিন্ন সেন্সিটিভ তথ্য বাইরে পাঠাচ্ছে, তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে, তদন্ত করা হচ্ছে, এবং বলা হয়েছে বাংলাদেশিদেরও যারা অবৈধভাবে আধার কার্ড করে, ডকুমেন্ট করে বানিয়ে নিজেদেরকে বৈধ প্রমাণ করার চেষ্টা করছে, তাদেরকে কিন্তু টাইম বেঁধে দেওয়া হয়েছে। তো এই বাংলাদেশিদেরকে বের করতে হবে, যারা বেআইনিভাবে দেশের ভেতরে ঢুকে রয়েছে, যারা পাসপোর্টেও এসেছে এবং অবৈধভাবে ডকুমেন্ট তৈরি করে ভারতের মধ্যেও থাকছে। তো এটা কিন্তু কখনোই কাম্য নয়, তাদেরকে দেশে ফেরাতে হবে, এবং আমাদের ভারতের ভেতরে যেন এরকম দাঙ্গা না লাগে, তার জন্য আমি যেটা বললাম যে সরকারের উচিত সাধারণ লেভেলে, গ্রাউন্ড লেভেলে সমস্তটা পৌঁছে দেওয়া। তো আশা করছি বোঝাতে পারলাম যে কি বিষয় ছিল, কি কি তথ্য এই রিপোর্টে উঠে এসেছে, সমস্তটাই কিন্তু বললাম। তো সেই সময় পুলিশ ছিল না, এবং লোকাল নেতারা কিন্তু সেখানে উপস্থিত ছিল, এবং দেখা গেছে যে ঘরবাড়ি যেগুলোকে ধরানো হয়নি, পোড়ানো হয়নি, সেগুলোকে পরের দিন এসে পুড়িয়ে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই সময় যদি সচেতন না হয় সাধারণ মানুষ, তাহলে কিন্তু পরবর্তীতে এটা আরো দেরি হয়ে যাবে। তো চলুন, এই ছিল ইনফরমেশন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ইনফরমেটিভ মনে হলে লাইক করেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আসার জন্য এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিন, যাতে করে পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেশের সাথে, দেশের হিতে,
দেশের প্রশাসন, দেশের সরকার সকলের পাশে থাকবেন এবং ন্যায়ের প্রসঙ্গে কথা বলবেন। তো জয় হিন্দ, জয় ভারত।